নিরন্ন মানুষের ঘরে যেয়ে দাঁড়িয়েছে। ঢাকার মানুষ আশ্রয় দিয়েছে। আশ্রয় শুধু বারান্দায় দিয়েছে তা না, নিজের ঘরটি ছেড়ে দিয়েছে, বেড়ার ঘর। খাওয়া নেই, নিজের জন্য যে চালটি ছিল সেটা রান্না করে খাইয়েছে। এক অদ্ভুত ঐক্য, অদ্ভুত প্রেম, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত মমতার সময় আমরা অতিক্রম করেছি। তাই আমাকে কেউ যখন জিজ্ঞেস করে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটি, আমি বলি সেই 9 মাস 1971 সালের, যেদিন বাঙালি এক হয়েছিল। এবং আমার পরের অভিজ্ঞতা আরো ভয়াবহ এবং আনন্দেরও বটে। বুড়িগঙ্গা পার হয়ে পাকিস্তান সেনাবাহিনী 2 এপ্রিল আক্রমণ করে কেরানীগঞ্জ। শত শত মানুষকে, নিঃসহায় পরিবারগুলি কিন্তু আশ্রয় নিয়েছিল ঢাকা শহর থেকে। যে কেউ তার সম্বলটুকু নিতে পারেনি ঠিক মতো। 4 ঘন্টা মাত্র কারফিউ উঠেছিল 27 তারিখ। সবাই নৌকা দিয়ে ক্রস করেছে, হাজার হাজার নৌকা দিয়ে ওপারে গিয়েছে, যে আশ্রয় দিয়েছে ঢাকার চারদিকে। সেখানে আমি একটি জায়গার কথা বলছি। 2 এপ্রিল সকালবেলায়, এর মধ্যে আমরা ট্রেনিং শুরু করেছিলাম। ইপিআর এবং পুলিশ ভাইরা আমাদেরকে, ছাত্রদেরকে 303 রাইফেল, অনেক ভারী অস্ত্র, কিন্তু একটু অনাধুনিকও বটে, সেটি দিয়ে রাইফেলে ফায়ার টায়ার করে দেখছি পারি কিনা। পারি না, কিছুটা পারি। 2-3 দিনে মোটামুটি শিখে নিচ্ছি আমরা। চানমারি বলে, জানেন চানমারি হচ্ছে যে টার্গেট করবেন সেটা। তো সেখানে বালির বস্তা দিয়েছে, সেখানে আপনি গুলি করবেন, পয়েন্ট করে দিয়েছে লাল দিয়ে, আপনি ওখানে লাগাবেন, সেই অনুযায়ী আপনার স্কোর হবে বা আপনার নাম্বার হয়। সেগুলি চলছিল। রাতে একটু ঘুমিয়েও ছিলাম 1 তারিখ রাতে। 2 তারিখ সকালবেলা যখন আজান পড়ে, এই 27-25 তারিখের পর প্রথম আজান শুনছি আমরা। এই কদিন আজানও পড়ে নাই, কারণ মৌলভী সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজান দেওয়ার জন্য, কারণ ওরা তো কাউকে ছাড়ছিল না। তো হঠাৎ করে শব্দ, ইঞ্জিনের শব্দ, ধাপ 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 করে ইঞ্জিনের শব্দ। তারপরে মনে হলো যে কিছু মানুষের কোলাহল। আমি একটু দূরে নদী থেকে, মূল ভূখণ্ডের ভেতরে। তারপর হাজার হাজার মানুষের কণ্ঠস্বর, তারপরে গুলির শব্দ। দৌড়ে বেরোলাম আমি। তখন আমার সাথে দেখা হলো কবি নির্মলেন্দু গুণের। গুন্দা আমার বয়সে অগ্রজ। তিনি আমাকে বললো, বাচ্চু কিছু বুঝতে পারছো? আমি বলছি না, আমি তো কিছুই বুঝছি না। বললো যে, তখন ইপিআর সদস্যরা বললো পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছে। তখন দেখলাম ভোরের আলোটা মাত্র ফুটেছে, দেখি হেলিকপ্টারগুলি আসছে এবং গানশিপ, সেগুলো পুরো হেলিকপ্টার থেকে HMG দিয়ে গুলি করছে। HMGর গুলিগুলো আমি আপনাকে বোঝাতে পারবো না, আমার এই রিস্টের সমান এক একটা গুলি। ছোট গুলি না, আপনারা যে গুলিগুলি এখন দেখেন এগুলি 7.62, এর চেয়ে বড় হচ্ছে 303, এরপরে হচ্ছে 42, এভাবে বাড়তে পারে, বাড়তে থাকে। এই গুলিগুলো দিয়ে বড় বড় গাছগুলো ফাঁক হয়ে যাচ্ছে, চিরে যাচ্ছে। এই অভিজ্ঞতা আমাদের নেই। 25শে মার্চ রাতে কিন্তু অন্ধকারের মধ্যে তেমন কিছু দেখিনি। 26শে মার্চে তো আমরা শুধু মৃতদেহই দেখেছি। ওই পাহাড়, দেহের পাহাড় ডিঙিয়ে তো আমরা জিঞ্জিরা বা কেরানীগঞ্জে গেছি আশ্রয়ের জন্য এবং ঢাকা পুনর্দখল করার জন্য। তারপর যে দৃশ্য দেখেছি সেটি হচ্ছে এর চেয়েও প্রায় 8-10 গুণ বড় একটি মাঠ, খেলার মাঠ, সেটা স্কুলের। সেই মাঠের মধ্যে সব লোকগুলোকে ওরা ধাওয়া করে এক জায়গায় নিয়ে আসলো, নারী পুরুষ শিশু সব। তারপর কয়েকটা সোলজার বড় বড় HMG, MMG এবং LMG বসিয়ে একটু উঁচু জায়গায় রাস্তা থেকে ওদের দিকে তাক করলো। সব হাজার হাজার মানুষ এরকম হাত জোর করে কান্না করছে আর বলছে আমাদের মাফ করে দাও। মুহূর্তের মধ্যে গুলি শুরু হলো, দেহগুলো ছিন্ন ভিন্ন হতে থাকলো, কেউ মারা গেল, কেউ গেল না। নির্মমতা দেখেন, ওই অর্ধমৃত দেহগুলোর উপরে গান পাউডার ছিটিয়ে দিয়ে আগুন দিয়ে দিল। আমি জ্বলন্ত মানুষ দেখেছি, মানুষকে পুড়ে যেতে দেখেছি। এই অভিজ্ঞতা এক জীবনে হয় না মানুষের, কিন্তু আমাদেরকে দেখতে হয়েছে। জহিরানের ছবিটা দেখছিলেন একটু আগে, স্টপ জেনোসাইড, সেখানে দেখবেন কেরানীগঞ্জে উনার তথ্য মতে 6000 মানুষকে ওই একটি জায়গায় মারা হয়েছিল 2 এপ্রিল। আমাদের প্রতিরোধ প্রায় শেষ, কি করব ভাবছি। সেরকম সময়ে অস্ত্রগুলি লুকিয়ে রেখে ঢাকায় চলে আসি। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহার করা যাচ্ছে না, বিভিন্ন কোম্পানির আইডি কার্ডগুলি ব্যবহার করেছি আমরা তখন, করে ঢাকায় পরিচয় দিচ্ছি।
এর মধ্যে আমার বোন চট্টগ্রাম ছিল, আমি হেঁটে 300 কিলোমিটার গেছি, হেঁটে 300 কিলোমিটার এসছি 20 দিনে। মাকে আশ্বস্ত করার জন্য, তোমার মেয়ে বেঁচে আছে, আমার বড় আপা এখনো বেঁচে আছে, তিনি এই কথা বলেন। সেই আরেক জার্নি আমার। ঢাকা থেকে চট্টগ্রাম হাইওয়ে দখলে আছে আমাদের, কিন্তু বেশিরভাগ জায়গায় আমাদের দখলে হলে ওদেরও বিভিন্ন স্ট্রং হোল্ড ছিল যেগুলোতে লড়াই চলছিল, সেখানে আমরা ঘর বাড়ি পোড়া দেখেছি। পরে আমি ঢাকার দিকে ফেরার সময় আমি প্রথম ভারতে প্রবেশ করি। এই আমার অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সাথে। আমি ভারতে যখন প্রবেশ করি সেটি এপ্রিল মাসের শেষ সপ্তাহ, এবং আমি ত্রিপুরা রাজ্যের কাঠালিয়া দিয়ে আমি বর্ডারটা ক্রস করি। বর্ডার অতিক্রম করার পর মেজর প্যাটেল বলে বিএসএফ এর একজন মেজর ছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি চাও, কোথায় তোমার পরিচয়? পরিচয় দেওয়ার পরে বললো যে তুমি যুদ্ধ করতে চাও? আমি হ্যাঁ। কিছু হবে? বললো যে এখানে বাংলাদেশের একজন মেজর আছে, খালেদ মোশাররফ নাম, তার সাথে দেখা করো। ওই আমাদেরকে তখন কাঠালিয়াতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পাহাড়ের মধ্যে আমি প্রথম আমাদের খালেদ মোশাররফকে দেখতে পাই, মেজর খালেদ মোশাররফ, পরে কর্নেল, পরে ব্রিগেডিয়ার, এবং পরে মেজর জেনারেল। দুঃখজনকভাবে 7ই নভেম্বরে তিনি নিহত হন 1975-এ। এই এক করুণ কাহিনী। কিন্তু আমার যেটি ভালো লাগলো সেটা হচ্ছে, যেই দেশে আমি আসলাম ত্রিপুরা, পরে অবশ্য কলকাতায় এসেছি, আমি কাউকে চিনি না, আমার কোনো পরিচিত লোক নেই ত্রিপুরায়, কিন্তু আমি যেই ঘরে গেছি আমার মনে হয় আমার আত্মীয়তার সম্পর্ক। ওই যে শুরুতে বলছিলাম, একই ভাষায় কথা বলি, একই সংস্কৃতির উত্তরাধিকার, একই ইতিহাসের উত্তরাধিকার, সুতরাং আত্মীয়তার প্রয়োজন হয় না। আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ এবং সরকারের যে অবদান, আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর যে অবদান, আমাদের মুক্তিযুদ্ধে পশ্চিম বাংলার বাঙালিদের যে অবদান, আসামের বাঙালিদের যে অবদান, ত্রিপুরার মানুষের যে অবদান, সেটি আমরা কোনোদিনই আপনাদের ঋণ শোধ করতে পারবো না। এটি অবিশ্বাস্য একটি সম্পর্কের ব্যাপার। আমরা জয় বাংলা বলতাম, যার জন্য আমার এখনো মনে আছে, আমি একবার মাত্র কলকাতায় 2 দিনের জন্য এসেছিলাম, সেটিও প্রধানমন্ত্রী তাজউদ্দিনের হাত থেকে একটি কাগজ নেওয়ার জন্য সেক্টর থেকে পাঠিয়েছিল। আমার মনে আছে আমাদেরকে বলতো জয় বাংলার মানুষ। কোত্থেকে এসছেন? জয় বাংলা থেকে এসছে। বলতে খুব গৌরব বোধ করত। বাঙালি হিসাবে, মানুষ হিসাবে প্রতিরোধ করব। ভারত আমাদের অস্ত্র দিয়েছে, ভারত আমাদের আশ্রয় দিয়েছে, ভারত আমাদের প্রশিক্ষণ দিয়েছে। আমরা সেই প্রশিক্ষণ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করেছি, এবং 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় দিবস 46তম দিবস আপনাদেরকে সাথে নিয়ে কলকাতায় উদযাপন করছি। এটি আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। আমি ধন্যবাদ জানাবো আমাদের উপ হাইকমিশন এবং উপ হাইকমিশনারকে, যে আমাকে সুযোগটি আপনারা করে দিয়েছেন। আমাদের ট্রেনিং হয়েছিল মেলাঘর, আগরতলার। আপনারা জানেন আগরতলা এখন আমার খুব প্রিয় শহর, খুব ভালো লাগে, এখনো যাই, প্রতি বছর একবার যাই নাটক করার জন্য অথবা আমার ছবি দেখাবার জন্য। আর বাগডোগরায় আমাদের ট্রেনিং হয়েছিল। আমার এখনো মনে আছে, ব্রিগেডিয়ার সাবির সিং বলে একজন ভদ্রলোক ছিলেন, অসাধারণ মানুষ। তিনি সন্তানের মতো আদর করতেন। আমরা 20-21 বছর, 18 বছর বয়সের সব তরুণরা হাজির হয়েছি, হাজার হাজার। আমরা 82,000 মুক্তিযোদ্ধা ভারতে ট্রেনিং নিয়েছি। 1 কোটি মানুষ ভারতে আশ্রয় দিয়েছিল, শরণার্থী। আপনারা আপনাদের খাওয়ার চাল থেকে আমাদের তুলে দিয়ে খাইয়েছেন, আপনারা আপনাদের জল আমাদেরকে খাইয়েছেন, এবং আমাদের যে বন্ধুত্ব হয়েছিল, মনে হয়েছিল মহামিলন ঘটেছিল 71 সালে বাঙালিদের, সে যে ধর্মেরই হোক না কেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন, যুদ্ধটা আমরা জয়লাভ করেছি ঠিক, কিন্তু দেশ তো পুরো পরিবর্তন করা যায়নি বলেই পাকিস্তানি যে পরাজিত ঘাতকরা লুকিয়েছিল, আমাদের দুর্বলতা আছে। তারাই তো 75-এ জাতির জনককে হত্যা করল, এবং তারপর বাংলাদেশ উল্টো হেঁটেছে। 75-এর 15ই আগস্ট সকালবেলায় বাংলাদেশ বেতারের নাম হয়ে গেল রেডিও বাংলাদেশ, জয় বাংলা হয়ে গেল পাকিস্তান জিন্দাবাদ। সুতরাং
সাংস্কৃতিকভাবে বাংলাদেশ আবারও একবার পরাজিত হয়েছে। সেটি উদ্ধার করতে আমাদের 21 বছর লেগেছে। যদি আরো ভালো মতো বলতে হয়, 2009 সাল থেকে বাংলাদেশ আবার তার পথে ফিরে আসার চেষ্টা করছে। সেখানে আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের সহমর্মিতা দরকার। কেননা বাংলাদেশ ভালো থাকলে ভারত ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে পশ্চিমবঙ্গ সবচেয়ে ভালো থাকবে। কারণ আমি মা বললে আপনিও মা বলেন, আমি ভাই বললে আপনারাও ভাই বলেন। এর কোনো বিকল্প শব্দ আমাদের কাছে নেই, এর বিকল্প কোনো সুরও নেই, এই বিকল্প কোনো ভাবনাও তো নেই। যাই হোক, আমার মনে হয় অনেক কথা হয়ে গেছে। আমি শুধু একটু বলি যে আমার দুটি ঘটনা বলবো। 16ই ডিসেম্বর আমি জেনারেল লাগরার সাথে ঢাকায় ঢুকেছি বিজয় দিবসে। তার আগেই আপনাদেরকে বলি, আমরা নভেম্বর মাস থেকে সাভার, ঢাকার উপকণ্ঠ সাভার পাকিস্তানি ক্যাম্প দখল করে ফেলেছি। আমরা সমস্ত ব্রিজগুলো ভেঙে দিয়েছি। আমার বন্ধু মানিক আমার সাথেই শহীদ হয়েছেন। আমার অধীনেও লড়াই করত টিটো, একটা বাচ্চা ছেলে 14 বছরের, সেও 14ই ডিসেম্বর জীবন দিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে। সেটি আমাদের শেষ লড়াই। পাকিস্তান সেনাবাহিনী তখন টাঙ্গাইল থেকে ঢাকার দিকে ঢুকছিল। ওই তাদেরকে ফোর্টিফাইড করার জন্য, ঢাকাকে পুরোপুরি ওর প্রতিরক্ষা বহুটা শক্ত করার জন্য পাকিস্তান একটা নির্দেশ দিয়েছিল সমস্ত সৈনিকদের যে ঢাকায় ফিরে আসো, তোমাদের ঢাকাকে রক্ষা করতে হবে এবং তখন বার্গেন করা যাবে। কেননা ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনী, মিত্র বাহিনী যেটাকে আমরা বলি, তারা তখন ঢাকার দিকে অগ্রসর হচ্ছে চারদিক থেকে। আমরা মুক্তিযোদ্ধারা 7 মাসের আমাদের লড়াইয়ে পুরো ঢাকা শহরে তো অনেক অপারেশন হয়েছে আপনারা জানেন, চারদিকে আমরা ঘেরাও করে ফেলেছি। সেরকম অবস্থায় ঢাকার লোকজন জিম্মি হয়ে আছে। সুতরাং ভারত যেখানে বুদ্ধিমানের কাজ করেছে, ইন্দিরা গান্ধী যেখানে অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন, ভারতীয় সমন্বয়করা, রাজনীতিবিদরা, সেটি হচ্ছে তারা একটা আলোচনায় গেছেন পাকিস্তানের সাথে। তাহলে অনেক লোক ক্ষয় হতো সেই সময়। সেই আলোচনায় পাকিস্তান তো আত্মসমর্পণ করতে রাজি হয়। 14 তারিখেই টিটু যখন শহীদ হয় তার একটু পরেই জেনারেল লাগরা আসেন। জেনারেল লাগরা টাঙ্গাইল থেকে তার 36 সেনা সহ আসেন এবং সাভার ডেয়ারি ফার্মের সামনে দাঁড়িয়ে লোকাল কমান্ডার খুঁজছিলেন যে মুক্তি বাহিনীর কমান্ডার কে আছে। তো ওই অন্যান্য লোকজন আমার কথা বলাতে আমাকে খবর দিল, আমি গেলাম তার কাছে দেখা করতে। আমার এখনো মনে আছে তখনকার রেডিও পাকিস্তানের সামনে, তার নাম হচ্ছে রেডিও, এখন বর্তমানে বাংলাদেশ বেতার, হাইওয়ের উপরে ঢাকা থেকে 22 কিলোমিটার দূরে। তো সেখানে নাগরাকে দেখলাম, মোটাসোটা একজন মানুষ, পুরু চশমা, ফুল জেনারেল ড্রেস পরা, একটা জিপের উপর বসে আছে ভারতীয় সেনাবাহিনীর। আমি যে পরিচয় দিলাম, জিজ্ঞেস করলো যে তুমি লোকাল কমান্ডার? আমরা যে হ্যাঁ। বলে যে এই জিনিস করবে আর তোমার সোলজারদেরকে বলো যেন ঢাকায় যে মিরপুর ব্রিজ আছে ওইটার ওপারে না যেতে। আমরা পজিশন নিচ্ছি, আমরা যখন বলবো সেভাবে তোমাদের চলতে হবে। যেহেতু জয়েন্ট কমান্ড, যেহেতু ভারতীয় সেনাবাহিনীর নির্দেশ আমাদের মানতে হবে, বা আমাদের সেনাবাহিনীর নির্দেশ আমাদের মানতে হবে। আমরা লোকাল গেরিলা যোদ্ধা হিসাবে আমাদের দায়িত্ব আছে, কিন্তু কমান্ড তো আর ভাঙতে পারি না। আমাদের সোলজাররা খুব চেষ্টা করছিল ঢুকে যাওয়ার জন্য। তো ভারতের বাহিনী কোনো অবস্থাতেই রাজি হয়নি। লোকক্ষয় দুই দিকেই হতো। 16ই ডিসেম্বর আমার এখনো মনে আছে যে এই 11টা নাগাদ একটি খবর পেলাম যে আত্মসমর্পণ আজকে হবে। তখনও কনফার্ম না। আমি জেনারেল লাগরাকে জিজ্ঞেস করার পর বলল যে হতে পারে, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, আগে আমাদের স্কাউট যাবে। পরে আপনারা জানেন যে সে একটি জিপে করে একজন ওখান থেকে সম্ভবত জেনারেল জামশেদ এসেছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তারপর তাকে নিয়ে গিয়েছিল, পরে তো নিয়াজি এগ্রি করলো, তারপর তো আরোরা গেল। সে এক ঐতিহাসিক ক্ষণ, ঐতিহাসিক মুহূর্ত। আমরা যখন ঢাকায় ঢুকেছি আমাদের কাঁধে তখন কিন্তু লাশ, কারণ আমাদের বন্ধুরা তো মারা গেছে যুদ্ধক্ষেত্রে। আমাদের আনন্দ তেমন একটা ছিল না। বিজয়ের একটা অনুভূতি ছিল, কিন্তু আনন্দ হতে হওয়া অন্য জিনিস। উল্লসিত হতে পারিনি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে উল্লাস ছিল। তারা আমাদেরকে দেবতা মনে করেছে সেই মুহূর্তে। আমার এখনো মনে পড়ে মানুষ কত সহজে বিশ্বাস করে মানুষকে। আমরা দেখেছি, কেন আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তো লড়াইটা করেছি, তাদের কাছে আমরা তখন স্বপ্নের মানুষ হয়ে গেছি। তো সেই মুহূর্তগুলো খুব তাড়িত করে এখনো এই মধ্য প্রায় শেষ বয়সে এসে। আরেকটি অপারেশনের কথা বলি। 33 পাঞ্জাব রেজিমেন্ট, পাকিস্তানের বিখ্যাত রেজিমেন্ট,
তার আগে অনেক কথা বলা হয়েছে, এটা পৃথিবীর সেরা, এগুলি সব গল্প। অবশ্যই তারা প্রশিক্ষিত, কিন্তু তারা নৃশংস, তারা হিংস্র। শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ সৈনিক তো সে যে একই সাথে সাহসী এবং মানবিকও বটে। পাকিস্তানি সেনাবাহিনী তা নয়। তারা নারী নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, আগুন দিয়েছে, মানুষ মেরেছে, জেনোসাইড করেছে, গণহত্যাও করেছে, ধর্মান্তরিত করেছে। অর্থাৎ আমাদের হিউম্যান রাইটসের যত রকম শর্ত আছে সমস্ত কিছু ভঙ্গ করেছে। একটি সুশিক্ষিত বাহিনী এই কাজ করতে পারে না। সুতরাং পাকিস্তানি বাহিনীকে সুশিক্ষিত বলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যাও, তাদের ঢাকার দিকে এগিয়ে আসছে 13 তারিখে। হঠাৎ করে আমাকে আমাদের স্কাউট একজন এসে বললো যে স্যার ভোর 4টা তখন, যে ওরা এসছে। তখন এটা মাটির রাস্তা, কাশিমপুর বলে জায়গাটার নাম। ঢাকার দিকে চলে গেছে, খ্রিস্টান পাড়ার মধ্য দিয়ে মিরপুর হয়ে সোজা ঢাকায় ঢুকেছে। আমি বুঝতে পারলাম যে ওরা ঢাকায় যাবে, ওদেরকে আটকানো দরকার। কিন্তু একটা রেজিমেন্টকে আটকাতে গেলে আমাদের মতো ইনফর্মাল ফাইটারদের 3 গুণ শক্তি থাকা দরকার। তা আমার কাছে তখন মাত্র 400 সোলজার, এবং তাও হচ্ছে আমাদের 6 সপ্তাহ 8 সপ্তাহের ট্রেনিং, আর 2 বা 3টে করে যুদ্ধের অভিজ্ঞতা, আর সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা খুব কম। আমরা গেরিলা বাড়ি হিট করেছি, পালিয়ে গেছি, ক্ষতি করেছি, লুকিয়ে গেছি। এই তো নিয়ম আমাদের ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে। এই প্রথম একটি সরাসরি যুদ্ধে যাচ্ছে। যাও, একটা বড় বড় এটাকে বলে অ্যাম্বুশ। অ্যাম্বুশটা হচ্ছে এক ধরনের ফাঁদ। এখানে ফ্ল্যাঙ্ক 1 অ্যান্ড ফ্ল্যাঙ্ক 2 এই দুটি জায়গা আপনার থাকতে হবে। ফ্ল্যাঙ্ক 1-এ আপনার সোলজার থাকতে হবে, ফ্ল্যাঙ্ক 2-তে আপনার সোলজার থাকতে হবে। মাঝখানে হচ্ছে মেইন বডি, যাদের দায়িত্ব হচ্ছে অ্যাটাকটা করা। তখন ফ্ল্যাঙ্ক 1 এন্ড ফ্ল্যাঙ্ক 2 ফায়ার করবে। এখন এটি প্রায় 8 কিলোমিটার, হাফ এ কিলোমিটার আমি বিস্তৃত করলাম। এখানে খানাখন্দ আছে, ওখানে পজিশন নিলাম। জঙ্গল টঙ্গল আছে, আখ ক্ষেত আছে, অনেক কাঁঠাল গাছ। সাভার খুব বিখ্যাত হচ্ছে কাঁঠালের জন্য, প্রচুর কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের পেছন বড় বড় গুড়ি, তার পেছনে শুয়ে আছি সবাই। পাকিস্তান সেনাবাহিনী এই ভোর ধরেন 5:45টার দিকে আস্তে আস্তে হেঁটে ওই পুলি দিয়ে টেনে টেনে ওদের অস্ত্রগুলি নিয়ে ঢাকার দিকে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি প্রায় 300 সোলজার নিয়ে পজিশনটা নিয়েছি, খারাপ না, মোটামুটি স্ট্রেংথ অফ ভালো। 2টা এলএমজি আছে, একটা মোটর আছে, হ্যাঁ এমন কিছু 2 ইঞ্চ মোটর অবশ্য, আর মোটামুটিভাবে সোলজারের সবার হাতে অস্ত্র আছে। কিন্তু ফ্ল্যাঙ্ক 1 দিয়ে পাকিস্তান বাহিনী হেঁটে ঢুকে যখন ফ্ল্যাঙ্ক 2-তে যাবে তখন আক্রমণটা হওয়ার কথা। কিন্তু আমাদের মধ্যে মেইন বডিতে আমি আছি অ্যাজ এ কমান্ডার। মেইন বডিতে আমাদের সুবাদার মোহাম্মদ আলী ছিল। সে হঠাৎ করে উত্তেজিত হয়ে পাকিস্তান সেনাবাহিনী ফ্ল্যাঙ্ক 1 ক্রস করার পরে সে ফায়ার করে দিয়েছে। ফায়ার করার পরেই মুহূর্তের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বুঝে গেছে যে আমরা তাদেরকে আক্রমণ করেছি। তারা পজিশনটা নেয়, আমরা খুব খারাপ অবস্থা করে যাই, কারণ তারা তখন মাত্র ঢাল থেকে নামছিল। তারা ঢাল থেকে নামলেই আমাদের মেইন বডির সামনে পড়লে আমরা ফায়ারটা করতাম। শুধু তাদের পজিশনটা একটু উপরে, আমরা একটু নিচে। প্রচণ্ড গোলাগুলি করছিল। তখন আমি পজিশন চেঞ্জ করে ফ্ল্যাঙ্ক 1-কে রেখে আমি মেইন বডিটাকে সরিয়ে এইটাকে মেইন বডি করে দিয়ে ফ্ল্যাঙ্ক 1-কে আমি ডান দিকে যে ফ্ল্যাঙ্ক হওয়ার চেষ্টা করলাম। আমার সাথে টিটো ছিল, আমার সাথে আরিফ ছিল, দুজনেই এখন নেই। দুজনেই আমার চেয়ে বয়সে অনেক ছোট। যাও, সেই ভয়াবহ যুদ্ধ। এমন সময় আমার মনে হলো যে পেরে উঠছি না। তখন আমি ঠিক করলাম যে আমি একটু ছেড়ে দিই ওদেরকে এবং মিসগাইড করি। মিসগাইডটা কিভাবে করব? ওরা যখন এগোবে আমরা প্রথমে খুব বাধা দেবো 10 মিনিট, তারপর আস্তে করে মাঝখানের মেইন বডির ফায়ারটা বন্ধ করে দেবো, বন্ধ করে সরে যাব। সরে গেলে ওরা এগিয়ে আসবে, আমরা ফল ব্যাক করে আবার আটকাবো। এইভাবে যদি আমি একটু ডিরেকশনটা, ওদের রাস্তাটা ভুল করে দিতে পারি, তাহলে ওরা তুরাগ নদীতে যেয়ে পড়বে। তুরাগ নদীতে যদি যেয়ে পড়ে, ওরা সাঁতার জানে না, ওরা আর ঢাকার দিকে এগোতে পারবে না। তাহলে আমরা ওদেরকে ওই নদীর খানাখন্দেই মেরে ফেলতে পারবো। প্রথমবার করতে যেয়ে দেখলাম যে আমাদেরই একটি ফ্ল্যাঙ্ক 2-র গুলিগুলি এসে আমাদের উপর পড়ছে, একে ডায়াগোনালি এরকম অবস্থায় আছে। তখন আমি টিটোকে বললাম, টিটো তুমি একটু, টিটোকে না আমি আরিফকে বলেছি, আরিফ তুমি একটু যাও, যে নুরুকে বলো ওই এলএমজি ম্যানটাকে মারতে আর পজিশনটা চেঞ্জ করতে। পাকিস্তানে HMG একটা ছিল উঁচু জায়গায়, ওখানে প্রচণ্ড গুলি হচ্ছিল, ওইটাকে ডিসলজ বলে আমাদের ভাষায়। এটিকে নষ্ট করে দাও, আমরা তাহলে
পাকিস্তান আর্মিকে একটু ফল ব্যাক করার সুযোগ পাবো এবং ওদেরকে আহ্বান জানাবো সামনে আসতে। আরিফ টিটুকে বলেছে, টিটু উঠে সোজা দৌড় দিয়েছে। ও তো যুদ্ধের অত নিয়ম জানে না, 14 বছরের ছেলে, ম্যাট্রিকও দেয়নি তখন। তো টিটুকে আমি দেখলাম একটা ব্লাস্ট, তারপর টিটুকে দেখলাম মাটি থেকে উপরের দিকে উঠলো, একটা চিৎকার, আমার নাম ধরে ডাক দিল, মাটিতে পড়লো, ছটফট ছটফট করছে। আমরা তো অবাক। টিটু আমাদের সবাইকে খাওয়াতো লাঞ্চ এন্ড ডিনারটা, ও মানে আমাদের মুক্তিযোদ্ধাদের লাঞ্চ এন্ড ডিনার মানে আজকে যেটা আমাদের হাই কমিশন খাইয়েছে সেরকম না, কিন্তু সেটা লাবড়া, আপনারা জানেন, ডাল ভাত এবং শুটকি, যা হোক। তো সেই টিটু খুব প্রিয় ছিল আমাদের এই জন্যে। তো টিটু মারা যাচ্ছে, আমরা দেখছি এই যে আমাদের সোফাগুলি যেখানে আছে একটু দূরে। তো যা হোক, একটা প্রচণ্ড নুরু ওখান থেকে দেখতে পেয়ে ও সোজা এসে পাকিস্তানি সেনাবাহিনীর HMDটাকে নিস্তব্ধ করলো। আমরা টিটোর শরীরটাকে নিয়ে এসে পেছনে পাঠিয়ে দিলাম। তারপরই আমার সেই বুদ্ধিটা কাজে লাগলো। পাকিস্তান সেনাবাহিনী দেখলো বিপদে পড়েছে, নানা দিক থেকে গুলি হচ্ছে, ওরা পালাবার চেষ্টা করলো। আমরা সরে যাচ্ছি সরে যাচ্ছি সরে যাচ্ছি, ওরা আগাচ্ছে আগাচ্ছে, একটা সময় যে আমরা পুরোটাই সরে গেলাম। ওরা দৌড়ে যেখানে নামলো সেটা তুরাগ নদী। সেই নদী দিয়ে ঢাকা যাওয়া যাবে না, সব নৌকাগুলো জনগণই আগে থেকে ডুবিয়ে দিয়েছে। এটাই হচ্ছে জনযুদ্ধ। জনগণ দায়িত্ব নিয়ে সমস্ত কমিউনিকেশন, জনগণও বুঝতে পেরেছে। তারপর পাকিস্তান সেনাবাহিনীকে আমরা আত্মসমর্পণ করতে বললাম। 5জন আত্মসমর্পণ করেছিল। সেগুলোকে আমরা পরবর্তী পর্যায়ে 17 ডিসেম্বরের পরে আমরা আজকের দিনে 18 ডিসেম্বর আমি রেড ক্রসে হ্যান্ড ওভার করেছিলাম। সুবাদার মেজর যে সে আত্মসমর্পণ করেনি, তার সাথে প্রায় 242 জন আত্মসমর্পণ করেনি। তাদেরকে পরিণতি মেনে নিতে হয়েছে। তারা যুদ্ধে নিহত হয়েছে, লড়াই শেষ পর্যন্ত করেছে, আমরাও করেছি। তারপর তো 16ই ডিসেম্বর ঢাকায় ঢুকেছি মিত্রবাহিনীর সাথে, বিজয়ী মুক্তিযোদ্ধা গেরিলা হিসাবে আমরা সবাই 750 মুক্তিযোদ্ধা এবং সব মিলে কয়েক হাজার সোলজার যখন ঢুকেছি, তখন ঢাকা মুক্ত, আত্মসমর্পণ হয়ে গেছে। রাতের আকাশে তখন সব ট্রেসার রাউন্ড চলছে, উল্লাস চলছে মুক্তিযোদ্ধা, বিশেষ করে সাধারণ মানুষের। আমি আমার মার কাছে ফিরে গেলাম। আমার 5 ভাই ক্যান্টনমেন্টে বন্দি ছিল দীর্ঘ সময়। আমাকে বলেছিল ভারতীয় চর হয়ে গিয়েছে, ওকে ফিরিয়ে দাও, তাহলে তোমার 5 সন্তানকে ফিরিয়ে দেবো। তা হয়নি। পরে নানা ইনফ্লুয়েন্স খাটিয়ে, আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স খাটিয়ে তাদেরকে মুক্ত করা হয়েছিল। সুতরাং আমার মা খুব অসুস্থ ছিল, আর ওই 7 মাস পর মাকে দেখব, সেটিও তো জীবনে বড় পাওয়া। আর দেখতেই পাবো এরকম কোনো নিশ্চয়তা তো ছিল না, কিন্তু আপনাদের সবার আশীর্বাদে, দোয়ায় মাকে দেখতে পেয়েছি। বাংলাদেশ এখনো স্বাধীন, এখনো মুক্ত, এখনো লড়াই করছে। সাম্প্রতিক সময়ে হলিয়াটিদান ঘটছে, দিনাজপুরের মতো ঘটনা ঘটছে, হিন্দু সম্প্রদায়ের বাড়ি আক্রমণ এখনো হচ্ছে, খ্রিস্টান সম্প্রদায়ের বাড়ি আক্রমণ হচ্ছে, অস্বীকার করবো না। সারা পৃথিবীতে একই ঘটনা, কিন্তু বাংলাদেশ লড়াইটা করছে অসাম্প্রদায়িকতার জন্যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্যে, গণতন্ত্রের জন্যে, সকল মানুষের সম অধিকারের জন্যে, আদিবাসীদের অধিকারের জন্যে। বাঙালি সহ সকল জাতির মুক্তি চাই। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকল সম্প্রদায়ের দেশ হচ্ছে বাংলাদেশ। আমাদের এই দেশের পাশে আপনারা আগেও ছিলেন, এখনো আছেন। শুধু একটি কথা বলবো, আমাদের সাথে খুব সুন্দর সুন্দর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে যে কাজগুলো হয়েছে, ভারতের সাথে একটি সমভূমিতে দাঁড়িয়ে কিছু আলোচনা হচ্ছে, যেটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের খুব গৌরবের। আমরা মনে করি যে আমরা দাবি করি এবং আমরা প্রত্যাশা করি যে ভারত যেমন আমাদের বন্ধু, যেমনি করে আমাদের ছিটমহল বিনিময় হয়েছে, যেমনি করে আমাদের গঙ্গার জল হয়েছে, অন্য ইস্যুগুলো প্রায় শেষ হয়ে আসছে, প্রায় শেষ করে আসছে, তেমনি করে তিস্তার জল নিয়ে যদি একটি সৌহার্দ্যপূর্ণ চুক্তিতে আমরা পৌঁছতে পারি, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক 71 সালের মতো একটি সম্পর্ক হবে। এটি আমার বিশ্বাস একজন মুক্তিযোদ্ধা হিসেবে। এটা আর্জিও আপনাদের কাছে। আমি ওই যে বললাম, আমরা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কেননা আমরা বন্ধু, আমরা ভাই, চিরদিন ভাই থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলের পরিচিত
এবং আমাদের সবার প্রিয় মুখ নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু তার কাছ থেকে। তিনি বাংলাদেশের একজন বাচ্চু ভাই, আমি দুটো প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে। আসলে এটি শুধু আমার প্রশ্ন না, আমার বিশ্বাস যারা বাংলা ভাষাভাষী রয়েছেন এবং আমাদের বাংলাদেশে যারা রয়েছেন, বিশেষ করে চলচ্চিত্রের যারা দর্শক, তাদের এই প্রশ্নটা যে গেরিলার মতো চলচ্চিত্র কি আমরা আপনার কাছ থেকে পাবো কিনা? আজকের এই বিজয় উৎসবের দিনে কোনো আনন্দমুখর আনন্দঘন বার্তা আমাদের জন্য রয়েছে কিনা? প্রথমে একটু বলি, সেটা হচ্ছে গেরিলা কিন্তু 2011 সালে কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছিল। আর গেরিলার মতো ছবি করা কঠিন, তবু আমার একটা চেষ্টা আছে আগামী, এখন যে চলচ্চিত্র সেটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নয়, সেটা আলফা নাম, সেটি আগামী বছর মুক্তি পাবে। তবে আমি ভাষা আন্দোলন নিয়ে একটি ছবি করছি। বাঙালির সবচেয়ে বড় অর্জন কিন্তু ভাষা। বাংলা ভাষা একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠা করেছে 21শে ফেব্রুয়ারি। এটি একটি বড় অর্জন। ভাষা আন্দোলন করে খুব একটা বড় ছবি নেই, বড় উপন্যাসও নেই, কবিতা আছে, উপন্যাসও নেই, মহাকাব্যিক কোনো ব্যঞ্জনা নিয়ে ছবিও হয়নি। ইচ্ছা আছে, যদি সব কিছু পক্ষে থাকে তাহলে হয়তো করা সম্ভব হবে। দোয়া করবেন। এর জন্য আপনারা এমন কিছু রেখে যান যাতে করে আমাদের ইতিহাসের বিলুপ্তি না ঘটে, আমাদের এই মহান মুক্তিযুদ্ধ আমাদের